প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমরা আজকে আরম্ভ করছি প্র্যাকটিস সেট 42। আপনারা 41 অব্দি এর আগেই পেয়ে গেছেন। আজকের সেটটা একটু বেশি প্রশ্ন, অর্থাৎ 20টা প্রশ্ন আছে। এর মধ্যে টেক্সট এবং গ্রামার দুটো মিলে আছে, অর্থাৎ 10টা কোশ্চেন টেক্সট থেকে এবং 10টা গ্রামার থেকে। তবে প্রশ্নগুলো, টেক্সটের প্রশ্নগুলো ভালোই লাগবে আশা করি। তো চলুন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক। তবে ডিটেইলে বলতে চাচ্ছেন, এই সময়টায় আমি কিন্তু ডিটেইলড প্রশ্নগুলোর দিকে এগোতে চাচ্ছি না, কারণ একটু ভিডিওগুলোর দিকে সময় কম দিয়ে প্রশ্নগুলোর দিকে বেশি সময় দেওয়াটাই এখন জরুরি। সময়টা এখন অনেক কমে গেছে। এই সময়টা কি করতে হয় আমরা সেই ভিডিও নিয়ে আসবো। আচ্ছা চলুন তাহলে আজকের দেখি সেটটা, প্র্যাকটিস সেট 42। আমরা প্রথম প্রশ্নে আসি। দ্য উইং সিটস ওয়্যার দে লে কোল্ড অ্যান্ড লো, ইচ লাইক এ কর্পস উইথিন ইটস গ্রেভ। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ফলোয়িং ফিগার্স অফ স্পিচ। আচ্ছা, কি কি দেওয়া আছে, প্রশ্নটা শেষ হয়নি এখনো। আচ্ছা, সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, হাইপারলেস। তো এখানে আমরা পাচ্ছি চারটা ফিগার স্পিচ দেওয়া আছে, এবং চারটা ফিগার স্পিচ থেকে আবার অপশন দিয়ে দেওয়া আছে 1 2, আবার 2 4 বি নাম্বার, সি নাম্বার দেওয়া আছে 1 3 আর 3 4। এই প্রশ্নগুলো কিন্তু এরকম করেও থাকতে পারে, অর্থাৎ শুধু যে পার্সনিফিকেশন বা শুধু যে মেটাফোর বা শুধু হেপালেস এরকম থাকবে এটা কিন্তু নয়। প্রশ্ন একটু যদি ঘুরিয়ে থাকে, এরকম প্রশ্ন থাকতে পারে। ঘুরিয়ে না থাকলেও এই প্রশ্নগুলো দিতেই পারে এভাবে অপশন টেস্ট করে। প্রশ্নগুলো দুই টাইপের সমস্যা করবে। একটা হচ্ছে এটা তো টাইম কিলিং, দুটো হচ্ছে অপশনগুলোকে আমাদের দেখতে গিয়ে একটু হিজিবিজি মনে হয়। কিচ্ছু হবে না, শুধুমাত্র মাথা ঠান্ডা রেখে অপশনটাকে খুঁজে রাইট অপশনটাকে ক্লিক করতে হবে, আর কিচ্ছু হবে না। তাহলে এভাবে এগিয়ে যাবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমাদের মানে আমি কিন্তু শুধু প্রশ্ন বলছি না, আমি প্রশ্নের সঙ্গে সঙ্গে একটু অ্যাডভাইস দিচ্ছি যে এইভাবে পড়ুন, এভাবে এই প্রশ্নগুলোকে খেয়াল রাখা উচিত, এইভাবে দেখবেন। এটাই কিন্তু মেইন টার্গেটটা। সুতরাং ওই প্রশ্ন অল্প কয়েকটা, আপনারা বলছেন একটু বেশি প্রশ্ন দিতে পারলে আমার থেকে ভালো কারো লাগতো না, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও কম প্রশ্ন, নিজের বানানোর প্রশ্ন দেওয়ার চেষ্টা করি। এটাই আমাদের চ্যানেলের একটা বৈশিষ্ট্য, যে নিজে প্রশ্ন বানিয়ে কিছু দেওয়া, শুধু একটু কপি পেস্টের নয়। যদিও কিছু প্রশ্ন এরকম ভুল বেরোয়, আশা করি গ্রামাটিক্যাল সমস্যাগুলো আপনারা জানেন। আচ্ছা যাকে আমরা প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করি। দ্য উইং সিটস হোয়ার দে লে কোল্ড অ্যান্ড লাই। তাহলে এখানে এ দুটো কিসের এক্সাম্পল আমরা পাচ্ছি দেখুন। তো এখানে ইচ লাইক এ কর্পস, এটা আমরা পেয়ে গেলাম, দ্যাট ইজ ইট ইজ কেস অফ সিমিলি, এটা ঠিক আছে। আচ্ছা, এটা কি মেটাফোর? মেটাফোর, দ্য উইং সিটস হোয়ার দে লাই কোল্ড লো লাইক এ কর্পস। আচ্ছা, এটা যেহেতু আমরা মেটাফোর পাচ্ছি না, আচ্ছা এটা কি পার্সনিফিকেশন? আচ্ছা হ্যাঁ, পার্সনিফিকেশন হচ্ছেই উইং সিটস হোয়ার দে লে কোল্ড, এখানে কিন্তু আমরা পার্সনিফিকেশন পাচ্ছি। তার মানে হোয়ার দে লে কোল্ড। আচ্ছা, হাইপারলেসটাকে কিন্তু উইং সিটস কে আমরা বলছি না, দে হ্যাভ উইংস, এটাকে কিন্তু আমরা ইন দ্য সেন্স পার্সনিফিকেশনই পাচ্ছি। তো উইং সিটস কে আমরা আর হাইপারলেস ধরছি না, পাচ্ছি না। যদি কারো মনে হয় আমাকে বলবেন, তাহলে খুশি হব। তবে এখানে আমরা দুটোই এক্সাম্পল পাচ্ছি, তো সিমিলি অ্যান্ড পার্সনিফিকেশন। সুতরাং আমাদের দেখতে হবে যে 1 and 3, তাহলে 1 and 3 কোনটা হবে? আচ্ছা 1 and 3, এই যে সি অপশনটা, দের ইজ 1 and 3 সি। নাম্বার 1 সি ইজ দ্য রাইট অপশন, রাইট এক্সাম্পল। আচ্ছা, এবার আবার যদি দেখুন, এইবার যদি আরো তিনটা নিয়েও থাকতে পারে, তিনটা এক্সাম্পল নিয়েও থাকতে পারে, মানে এই প্রশ্নগুলোর সম্মুখীন কিন্তু আমরা হতে পারি। এই প্রশ্নগুলো দেওয়ার অর্থ এটাই যে এই প্রশ্নগুলোর সম্মুখীন আমরা হতে পারি, আপনারা প্রস্তুত থাকবেন, প্রয়োজন মানে হতে পারে। আচ্ছা, এবার আসি পরের নাম্বারটাতে, নাম্বার টুটাতে আসি। নাম্বার টুটা দেখুন, দ্য ব্লাড রিপ্লেনিশড মি এগেইন। এটা কিন্তু দিস লাইন ইজ এন এক্সাম্পল অফ, এটা আমরা বুঝতেই পারছি কোনখান থেকে নেওয়া। যদি না জানা থাকে তো বলে দিচ্ছি আমি, এটা কিন্তু আমাদের যেটা লাস্ট টাইম টুগেদার থেকে নেওয়া, লাস্ট টাইম টুগেদারের একটা এক্সাম্পল। এটা কি হচ্ছে? পার্সনিফিকেশন, এন্টিথেসিস, এপিগ্রাম, প্যারাডক্স। তো এখানে আমরা কিন্তু পাচ্ছি। তো এই চারটার মধ্যে কোনটা এক্সাম্পল? আমরা জানি যে রেটরিকের কিন্তু একটা থাকবেই। আমাদের এখানে হয়তো মোর দেন ওয়ান রেটরিক দেওয়া আছে, কিন্তু প্রশ্নগুলো দেখবেন, ভালো প্রশ্ন। আচ্ছা, এটা কিন্তু একটা কেস অফ পার্সনিফিকেশন। সুতরাং আমাদের নাম্বার 2 এর রাইট অপশন হচ্ছে পার্সনিফিকেশন। আমরা এগুলো প্রশ্নের ক্ষেত্রে আবার একটু কম সময় নেব, খেয়াল রাখবেন। এইভাবে প্রস্তুতিটার মেন্টাল প্রিপারেশনটা এরকম হওয়া উচিত। আচ্ছা, আমরা 3-4 এবার আসি। 3 দেখুন, In the world is too much with us, we have the reference of Proteus.
হু হ্যাড দ্য পাওয়ার অফ, এই প্রোটিয়াসের আমরা রেফারেন্স পাই। তো প্রোটিয়াসের কি পাওয়ার ছিল? ফোরটেলিং দ্য ট্রুথ একটা, ডিসগাইজিং হিমসেলফ ইন ভেরিয়াস ফর্মস এটা একটা, নাম্বার সি ফ্রাইটনিং অল হু অ্যাপিয়ার্স বিফোর হিম এটা একটা, না ডি অল অফ দিস। তার মানে এখানে তিনটার মধ্যে কোনটা, না কি সবকটাই? আমাদের কিন্তু এটা দেখতেই হচ্ছে। আচ্ছা, এই কবিতাটা নিয়ে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস যদি কারো অসুবিধা থাকে আমাদের দেখবেন এই কবিতাটা খুব সুন্দর করে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করেছি, আমাদের চ্যানেলেই আছে, একটু কাইন্ডলি দেখে নেবেন। তো এখানে আমরা জানি যে প্রোটিয়াসের কিন্তু সবগুলো কোয়ালিটি ছিল, দ্যাট ইজ অল অফ দিস হচ্ছে, সে কিন্তু ফোরটেলিং করতে পারতো, ডিসগাইজ হিমসেলফ ইন ভেরিয়াস ফর্মস করতে পারতো এবং ফ্রাইটেন করতো। ওকে, তিনটেই হচ্ছে, তাহলে আমাদের অল অফ দিস হচ্ছে এটাতে। আচ্ছা, অল অফ দিস থাকলেই যে অল অফ দিস অ্যান্সার হবে আপনারা এটা ধরে নেবেন না, কারণ আমরা দেখি সিঙ্গেল অপশনও কিন্তু হয় ট্রিকি কোশ্চেন গুলোতে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। আচ্ছা, নট গ্রোন ওল্ড পেয়ে গেলাম। গ্রোন ওল্ডে এখানে কি বলছে? দিস লাইন ইজ এন এক্সাম্পল অফ, এই লাইনটা কিসের এক্সাম্পল? তাহলে দেখুন, মিটোনিমি, সিনেকডকি, ডায়াকপ, পেরিফ্রেসিস, এখানে আমরা কিন্তু চারটা এক্সাম্পল পেয়ে গেলাম। তো এটা কি মিটোনিমি না সিনেকডকি না ডায়াকপ না এটাকে আমাদের খেয়াল রাখতে হচ্ছে। তো আমরা চলুন তাহলে মানে এটা বুঝে নিই। এটা হচ্ছে কিন্তু দেখুন, দের হার্টস বলতে এখানে বোঝা যাচ্ছে সোয়ান গুলোকে, তাহলে সোয়ান দের হার্টটা এখানে, তাহলে হার্টটাকে যেহেতু বোঝাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি দ্য সোয়ানস, তাহলে পার্ট ফর দ্য হোল এটা সিনেকডকি, এটা খুব সুন্দর একটা সিনেকডকির এক্সাম্পল আমরা পাচ্ছি। রাইট অপশন হচ্ছে বি, 4 নাম্বারটার। আচ্ছা, এটা সিনেকডকির অসুবিধা হলে এটারও ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, আমরা আসছি 5 নাম্বারটাতে। এবার 5 নাম্বারটা খুব সুন্দর একটা প্রশ্ন, চলি আগাই। Which stanza or stanzas in Ode to Autumn was or were supposed to be added afterwards? আচ্ছা, ওড টু অটামটা আমরা পড়েছি সবাই, এখানে কিন্তু একটা মানে প্রশ্ন আছে, এটা নিয়ে একটা প্রশ্ন বলা হয় যে এটার মধ্যে কোন স্ট্যান্ডাটাকে পরে অ্যাড করা হয়েছে বলে অনুমান করা হয়। তো বা কোন দুটো স্ট্যান্ডাও হতে পারে, মোর দ্যান ওয়ান স্ট্যান্ডা হতে পারে, সেটা কোনটা? ফার্স্ট স্ট্যান্ডা নাকি সেকেন্ড স্ট্যান্ডা না থার্ড স্ট্যান্ডা না সেকেন্ড অ্যান্ড থার্ড স্ট্যান্ডা? তাহলে এটাকে ধরা হয় যে এই স্ট্যান্ডাটাকে পরে অ্যাড করা হতে পারে, সেটা একটু অনুমান করে নিন যদি না জানা থাকে। খুব সুন্দর একটা প্রশ্ন। তো এটা কিন্তু অনুমানটা হচ্ছে এরকম টাইপের যে সেকেন্ড স্ট্যান্ডাটাকে পরবর্তীতে অ্যাড করা হয়েছে বলে ধরা হয়। তার মানে বি ইজ দ্য রাইট অপশন, কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, নেক্সট আমরা আসছি কোশ্চেন নাম্বার 6 এ আসছি। দ্য ন্যাচারাল ব্লাশ ইজ বিয়ন্ড 1,000 অর্নামেন্টস, এখানে একটা কোটেশন আমরা পাচ্ছি, এটা কোটের মধ্যেই আছে। হুজ ব্লাশ ইজ রেফার টু হেয়ার, এখানে অপশনগুলো দেখে কিন্তু আমাদের আন্দাজ করতে হচ্ছে যে এটা কোত্থেকে নেওয়া। তাহলে আমরা অপশনগুলো দেখি, নেভিলি, কেট, মিস হার্ট ক্যাসল, মার্ডো। তাহলে এখানে আমরা অনেক সময় লাইনটা দেখে কিন্তু বোঝা যায় না যেটা কোত্থেকে নেওয়া, তখন কিন্তু আমাদের অপশনটাকে দেখতে হবে, কারণ ড্রামাতে অনেক বড় বড় ড্রামা, অনেক বড় বড় লাইন, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এভাবে মেন্টালি প্রিপেয়ার্ড থাকবেন। আমি আগেও বলছি যে মেন্টাল প্রিপারেশনটা প্রশ্নের কিন্তু এরকম টাইপের হওয়া উচিত, প্রশ্ন থেকেও বহু জরুরি, এখন খুব জরুরি হচ্ছে এভাবে এই প্রশ্নগুলোর জন্য আমি প্রিপেয়ার্ড, এই প্রশ্নগুলো আসতে পারে, আমি এই প্রশ্নগুলোর দিকে নজর দেবো। ওকে, তাহলে এখানে কার ব্লাস্টের কথা বলা হয়েছে, একটা জায়গাতে আমরা কিন্তু দেখি যে মিস্টার হার্ট ক্যাসেলের সঙ্গে নেভিলের যখন কথাবার্তা হয়, তখন নেভিলি কিন্তু মানে নেভিলের সম্পর্কে বলে যে আমাকে অর্নামেন্ট গুলো দাও, তখন বললে না, তোমার ওই যে ন্যাচারাল ব্লাস্টটা আছে, তুমি খুব সুন্দর যে একটা হাসি দাও, এই হাসিটাই কিন্তু তোমার 1,000 অর্নামেন্ট থেকে বেশি। সুতরাং এখানে ব্লাস্টার কথা বলা হচ্ছে নেভিলের ব্লাস্টটাকে। তো আমরা এখানে পাচ্ছি এ ইজ দ্য রাইট অপশন অফ দ্য কোশ্চেন নাম্বার 6, তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, প্রশ্ন এবার আসছি 7 নাম্বারে, 7 এবং 8। ইন জাস্টিস দ্য কনভিক্ট হুইজ রেফার টু অ্যাজ এ ব্ল্যাকগার্ড, কাকে ব্ল্যাকগার্ড বলা হয়েছে? এই ব্ল্যাকগার্ডটা কোন কনভিক্টটাকে বলা হয়েছে? বুঝতেই পাচ্ছি আমরা এটা জাস্টিস থেকে নেওয়া, এবং জাস্টিসে কিন্তু হচ্ছে ও ক্লেরি, এই যে কনভিক্ট গুলো আছে তার নাম ও ক্লেরি, ফলার, মোয়ানি এবং ক্লিপটন, 4টা ক্যারেক্টারই আছে। আপনারা নিশ্চয়ই এই নাম্বারগুলোর অপশনগুলো ধরে নিচ্ছেন, এবং অপশনগুলো ধরে নিয়ে আমরা একটা সময় নাম্বারগুলো আপনার কমেন্টে দিচ্ছেন, খুব ভালো নাম্বার পাচ্ছেন, খুব ভালো লাগছে। তো প্রশ্নগুলো খুব আশা করি পছন্দ হচ্ছে আপনাদের, এবং জানেন যে বিভিন্ন টাইপের প্রশ্নগুলো নিয়ে আমরা অনেকেই আলোচনা করছি, তার মধ্যে
আমাদের প্রশ্নটা কিরকম বা অন্যান্য প্রশ্নগুলো কিরকম, সবারই প্রশ্ন দেখা উচিত, কেউই খারাপ নন। আসলে একটু ভুল প্রশ্নগুলোকে একটু এড়িয়ে যাওয়াটা ভালো। সেটা আমারও ভুল হতে পারে, আমার দু একটা মিস্টেক হবে না যে এরকম না, তো সেটা নিয়ে আলোচনা করবে যে হ্যাঁ এটা এরকম হবে, বা তবে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আলোচনা করাটা আশা করব। যাকে, তো আমাদের এখানে হচ্ছে ব্ল্যাক গার্ড, এখানে কাকে বলা হয়েছে? ব্ল্যাক গার্ড কিন্তু বলা হয়েছে হচ্ছে আমাদের যে ক্যারেক্টারটা পাচ্ছি ও ক্লেরিকে ব্ল্যাক গার্ড বলা হয়েছে। দ্যাট ইজ, এখানে আমরা পাচ্ছি এ ইজ দ্য রাইট অপশন অফ দ্য কোশ্চেন নাম্বার 7। আচ্ছা, এবার আসি কোশ্চেন নাম্বার 8-এ। স্টাফ রাবিশ, আই হ্যাভ রিসিভড নো ফেভার্স। হিয়ার স্টাফ রাবিশ রেফার্স টু, এখানে স্টাফ রাবিশ কোন জিনিসটাকে বুঝিয়েছে? অ্যাকিউজেশন দ্যাট ব্লুসলি মেড লাভ টু রেইনা, এটা একটা অ্যাকিউজেশন, দোষারোপ যে ব্লুসলি রেইনার দিকে লাভ করছে, এটা অ্যাকিউজেশন দ্যাট সাজিয়াস মেড লাভ টু লৌকা। আরেকটা অ্যাকিউজেশন হচ্ছে অ্যাকিউজেশন দ্যাট লৌকা মেড লাভ টু সার্জিয়াস, অ্যাকিউজেশন দ্যাট লৌকা চিটেড উইথ নিকোলা। এই যে এই কয়েকটা আমরা কিন্তু অপশন পেয়ে গেছি। এর মধ্যে স্টাফ রাবিশ আই হ্যাভ রিসিভড নো ফেভার্স, এই স্টাফ রাবিশটা বোঝাচ্ছে কিন্তু যে এই অ্যাকিউজেশনটা যে ব্লুমসলি রেইনারকে ভালোবাসে, এরকম যে অ্যাকিউজেশনটা আছে ব্লুমসলি মেড লাভ টু রেইনা, এই অ্যাকিউজেশন থেকে কিন্তু আমরা স্টাফ রাবিশ বলছে। একটু ভিতর থেকে আমস্টারডামের প্রশ্ন, আমরা আমস্টারডামের থেকে প্রশ্নগুলো জানি, আমরা অনেক প্রশ্ন পড়েছি, তো এই লাইনটাও কিন্তু আছে, খেয়াল করবেন। তো আমরা 8 নাম্বার প্রশ্নটা কিন্তু পেয়ে গেলাম, 8 নাম্বার প্রশ্নটাতে এ অপশনটাই রাইট পেয়ে গেলাম। আচ্ছা, এবার 9 নাম্বার প্রশ্ন চলে আসি, 9 এবং 10-এ। 9 নম্বর প্রশ্নটা দেখুন। ইন দ্য শর্ট স্টোরি দ্য লাগুন, বাই দ্য ডার্ক অ্যান্ড গ্লুমি লাগুন দ্য ন্যারেটর হিন্টস অ্যাট, এই ডার্ক এবং গ্লুমি লাগুন দিয়ে ন্যারেটর আমাদের কি বোঝাতে চাচ্ছেন? A reflection of Arthur's inner struggle, impending danger prevailing in the lagoon, his premonition, cinemata, his premonition of his brother's death, and all of this. এর মধ্যে কোনটা হচ্ছে আমাদের, কোনটা হিন্ট করেছেন আমাদের ন্যারেটর এখানে, বা আমাদের আমরা রাইটারও বলতে পারি। তো এখানে কোনটার দিকে আমাদের হিন্ট করা? এটা কিন্তু হিন্ট করা আছে হচ্ছে a reflection of Arthur's inner struggle which is raging in the mind of Arthur. That is, এই রিফ্লেকশনটাকেই কিন্তু আমরা পাচ্ছি এই ডার্ক অ্যান্ড গ্লুমি ল্যাগুনের রিফ্লেকশন হিসাবে। তো আমাদের এখানে এ নাম্বারটা হচ্ছে কিন্তু রাইট অপশন 9 নম্বর কোশ্চেনের। এবার আমরা আসছি 10 নম্বর প্রশ্নটার দিকে। The story The Lotus Eater is said to have loosely based on the life or the real life of, এই স্টোরি লোটাস ইটারের এই স্টোরি, খুব সুন্দর প্রশ্ন একটা। এই স্টোরিটা কার লাইফের উপর নেওয়া? এখানে এই লোটাস ইটারটাও কিন্তু আমাদের খুব সুন্দর করা আছে, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা আছে, আপনাদের অসুবিধা হলে দেখে নেবেন। আচ্ছা, বেশ কয়েকটা দেওয়ার চেষ্টা করেছি, দিয়েছি নিজের মতো করে, বাংলাগুলো ব্যাখ্যা করেছি, অনেকেরই ভালো লেগেছে, কারো কারো হয়তো ভালো লাগেনি। তো এইগুলো নিয়েই আমাদের পড়াশুনোটা, কারো ভালো লাগা না লাগা। তো আমাদের এখানে রিয়েল লাইফের এটা কিন্তু আমাদের প্রশ্নটা আলোচনা করা ছিল। তো দেখুন, সোমারসেট মম বলা আছে অপশনগুলোতে, জন এলিংহাম ব্রুক, আচ্ছা জন হেরিং, আচ্ছা জোসেফ রিচার্ড, এই 4টা অপশন কিন্তু আমরা পেয়ে গেছি। তো 4টা অপশনের মধ্যে কার লাইফের উপর বেস্ড করে এই লোটাস ইটারটা তৈরি হয়েছে বলে ধরা হয়, সেটা কিন্তু হচ্ছে আমাদের খেয়াল রাখুন জন এলিংহাম ব্রুকস, এনার লাইফের উপর এই স্টোরিটা তৈরি বলে ধরা হয়। আচ্ছা, খুব সুন্দর, খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে এই প্রশ্নটাই কিন্তু আমাদের 10টা প্রশ্ন ছিল টেক্সট থেকে। আমরা টেক্সট একটু ব্যাক করে আসার চেষ্টা করছি টেক্সটে। এবার আবার আসছি 10টা প্রশ্ন গ্রামার নিয়ে। চলুন তাহলে গ্রামারে 10টা প্রশ্ন দেখে নিই একটু। আজকে কিন্তু আপনাদের টেক্সটের একটা পরীক্ষা হয়ে যাবে যে টেক্সটের পড়াগুলো কিরকম আছে, স্কোর কিরকম আসছে। আচ্ছা, এবার দেখি পরের প্রশ্নটাতে একটু সময় নেওয়া হচ্ছে যাতে প্রশ্নটা একটু বুঝে পড়েন। আচ্ছা, উই কুডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য প্ল্যান ওয়াজ, আমরা বুঝতে পারছি না যে প্ল্যানটা কি ছিল। আইডেন্টিফাই দ্য সাব ক্লজ, এটা হচ্ছে দেখুন কি কি অপশন আছে সাব ক্লজ গুলোতে। আমরা দেখছি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, নান অফ দিস। তো আমরা 4টাই পাচ্ছি। দেখুন এখানে সাব ক্লজটা আমাদের এখানে এই টাইপের সাব ক্লজ গুলো জানা আছেন, অনেকেই ক্লজ পড়ছেন, ভালো করে পড়াই আছে, স্কোর গুলো দেখলেই বোঝা যাচ্ছে যে ক্লজটাকে ভালো করে করা আছে অনেকেরই। তো এটা কিন্তু একটা নাউন ক্লজ। তো এটা হচ্ছে নাউন ক্লজ একটা বেস্ট এক্সাম্পল আমরা পাচ্ছি।
এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নাম্বার 12 কিন্তু হচ্ছে এই জাম্বল ফ্রেজগুলোকে দেখুন, নেপোটিজম অ্যান্ড ফেভারিটিজম অলওয়েজ সাফার অন অ্যাকাউন্ট অফ কিউ ইন সিলেকশন প্রসিডিওর, ইন দ্য সিলেকশন প্রসিডিওর, এবং মেরিটোরিয়াস স্টুডেন্টস, এখানে এস 4টা অপশন দেওয়া আছে। অ্যারেঞ্জ দ্য জাম্বল ফ্রেজেস টু মেক এ সুইটেবল সেন্টেন্স, খুব সুইটেবল সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের এর অপশনটা চাইছে। তো আমরা কি করব দেখে নেব, দেখে নিয়ে আমরা এখানে খেয়াল করব, এখানে আমরা এসটাকে সামনে ধরি, মেরিটোরিয়াস স্টুডেন্টস। আচ্ছা, অলওয়েজ সাফার অন অ্যাকাউন্ট অফ nepotism and favoritism in the selection process. There is SQPR, SQPR, এটা কিন্তু হচ্ছে রাইট অপশন আমাদের। এখানে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলেই বোঝা যাবে। কিন্তু প্রশ্ন এই প্রশ্নটা বা লাইনটা খুব একটু টাফ ছিল, খুঁজতে সময় লাগতো, তো একটু ভালো করে যত্ন করে খুঁজবেন, একটু ডিফিকাল্ট লাইন কিন্তু খুব সুন্দর লাইন একটা। তো এটার আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 12 বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কিন্তু আগেই অপশনগুলো, এই অপশনগুলো দেখবেন না, আগে এটাকে সাজিয়ে দিবেন, তারপরে ওটার সঙ্গে যেটা মিলছে সেটাকে দিবেন কিন্তু, তাহলে এটার খুব সুন্দর মিলে যাবে একবারে। নিজে পাশে লিখে রাখবেন এখানে, তারপরে ওটার সঙ্গে মিলে দিবেন। এইগুলোর সঙ্গে ওইভাবে মিলাতে গেলে সময়টা বেশি লাগবে, অযথা নষ্ট হবে টাইমিং। আচ্ছা, চলি এবার হচ্ছে 12টা গেল, 13 নাম্বারে। I dash breakfast before I started for office. Fill in the blanks with appropriate form of verb. Had, would have taken. এই 4টা অপশন আছে। তো দেখুন এখানে আমাদের যেতে চাইছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা এই জায়গাটাতে কোনটা হবে। তাহলে এখানে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে এটা পাস্ট পারফেক্ট হবে। কিন্তু শুধু পাস্ট পারফেক্ট হলেই হচ্ছে না, পাস্ট পারফেক্টের সঙ্গে কিন্তু একটা ভার্বও লাগছে। দ্যাট ইজ, আমরা যদি এখানে হ্যাভ ভার্বটা নিই তাহলে হ্যাভ ভার্বটাও হ্যাড হচ্ছে, তাহলে এখানে কিন্তু হ্যাড আসছে আমাদের অ্যান্সারটা, এবং হ্যাডটাই রাইট অ্যান্সার। দ্যাট ইজ 13 আমরা পাচ্ছি কিন্তু এ ইজ দ্য রাইট অপশন। তাহলে কারণ এখানে হ্যাড বসাচ্ছে, হ্যাভ ব্রেকফাস্ট ভার্ব না থাকার জন্য এখানে আমাদের আরেকটা হ্যাভ ভার্ব নিয়ে আসতে হচ্ছে, এবং তার আগে হ্যাড থাকছে। এই দুটো কারণেই কিন্তু এখানে হ্যাডটা বসলো। আচ্ছা, এবার আসি 14 নাম্বারটাতে। নাম্বার 14 দেখুন, হোয়াট টাইম ইজ ইট। হিয়ার দ্য ওয়ার্ড হোয়াট ইজ, এখানে হোয়াটটা কি ধরনের, হোয়াট বিভিন্ন ফর্মে ইউজ হয় আমরা জানি, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে বা প্রোনাউন বা ইন্টারজেকশন, অ্যাডভার্ব, এগুলো বিভিন্ন টাইপগুলো আমরা দেখি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তো এখানে হোয়াটটা কি, এখানে কিন্তু হোয়াট টাইম, এখানে হোয়াটটা অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহার করা আছে। সুতরাং 14কে আমাদের খেয়াল রাখতেই হচ্ছে, 14 এর রাইট অ্যান্সারটা হচ্ছে এ। নিজের অ্যান্সারগুলোর সঙ্গে মিলিয়ে নেবেন, স্কোর করবেন। খুব সুন্দর রেসপন্স পাচ্ছি সবার থেকে, এটাই ভালো লাগছে। এতদিনের পরিশ্রমটা একটা জায়গায় সার্থকতা হবে। কে চাকরি পাবে বলা মুশকিল, কিন্তু আমরা ফাইট করব। আমরা সবাই অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি। এবার সেই জায়গাটায় আমরা কিন্তু হচ্ছে দেখুন, মানে এই প্রশ্নগুলোকেই আমরা যদি ধরি যে এগুলো আমাদের কাছে একটা বিভিন্ন ধরনের জিনিস, তো সেগুলো নিয়েই আমরা তৈরি। এবার আমরা সেগুলোকে নিয়ে আমরা যাচ্ছি ইয়ে করতে, মানে আমাদের পরীক্ষা দিতে। তো সেই জায়গাটাই আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে এই জায়গাটা যদি আমরা এবার পরীক্ষার সিচুয়েশনে কিন্তু বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করতে পারে, সে সময়কার অনেক আমরা এড়িয়ে যাই, একটা ভীতি কাজ করে, বিভিন্ন কাজ করে। সুতরাং কার হবে এটা কিন্তু ধোঁয়াশা, কেউ বলতে পারে না আগে থেকে যে হবে, ওর প্রিপারেশন এত ভালো হবে। এটা আমরা একটা আন্দাজ করি জাস্ট মাত্র, যে হ্যাঁ হওয়ার সম্ভাবনাটা বেশি। তো এগুলো অনেক ব্যাপার স্যাপার থাকেই। আমি তো চাইবো যারা ভালো পড়ছেন তারা সবাই পান। তো এটা হচ্ছে ব্যাপারটা। তো চলুন এগুলো নিয়েই আমাদের এখন অনেকটা দিনের খাটনি, আমাদের পরীক্ষাতেই সেটা ফল পাওয়ার আশা করছি। আচ্ছা, নাম্বার 15-এ আসি এবার। দেখুন 15-এ হচ্ছে চেঞ্জ দ্য জেন্ডার অফ ম্যাচো। ম্যাচো বলছে, অপশনগুলো দেখুন, হেমরা, মেশিন, হেব্রিড, টাসেল, এই 4টা পেয়ে গেছি। এবার 4টার মধ্যে দেখুন এই ম্যাচো শব্দটা
এটা কিন্তু স্প্যানিশ একটা শব্দ এবং স্প্যানিশ শব্দটাই ইনকর্পোরেটেড ইনটু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সুতরাং এটাকে আমরা ইংলিশ শব্দ বলবো না এরকমটাও হয় না। তো ম্যাচোটাকে আমরা ইংলিশই ধরে নিচ্ছি এবং এটা একটা জেন্ডারও হয়। সেই জেন্ডারটা মানে এই জিনিসগুলো কিন্তু খুঁজতে হচ্ছে আপনাদের জন্য, খুঁজে প্র্যাকটিস সেটের মধ্যে আমি আনছি, মানে এর আনার চেষ্টা করছি আর কি। তো অনেকেরই জানা থাকে না। তো এখানে ম্যাচো শব্দটা কিন্তু হেমরা, দুটোই স্প্যানিশ অর্থে হচ্ছে মানে ফেমিনিন এবং হচ্ছে ম্যাসকুলিন। ম্যাচোটা আমরা বুঝতেই পারছি যেটা ম্যাসকুলিন জেন্ডার এবং হচ্ছে হেমরাটা ফেমিনিন জেন্ডার, আমরা বুঝতেই পাচ্ছি। তো এই মানে বুঝতেই পাচ্ছি কি এখন অ্যান্সার দেওয়ার পরে আমরা বোঝা যাচ্ছে। তো একটু দেখে রাখবেন, এই টাইপের একটু অদ্ভুত টাইপের দেখে রাখবেন এবং যেগুলো আসে সেগুলো তো দেখবেনই, তার সঙ্গে সঙ্গে যেটা পান সেটা দেখাটাও ভালো। প্রিপেয়ার্ড, মেন্টালি প্রিপেয়ার্ড থাকা, এখন প্রস্তুতিটা নিতে হবে যে না আমরা একটা জায়গায় যাচ্ছি, প্রস্তুতি নিচ্ছি, যা আসবে সেটা বোল্ডলি ফেস করবো, এরকম একটা মানসিকতা নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব এবং এগিয়ে যাচ্ছি। আমি সেই জায়গাটায় দেওয়ার চেষ্টা করছি। প্রশ্ন, অনেক প্রশ্ন দেখছেন, বইয়েও আছে, অনেকেরা নিজেরাও আন্দাজ করছেন, পড়ছেন, সুতরাং সেগুলো একটা আলাদা ব্যাপার। একটা একটা সাহস একটা দেওয়ার চেষ্টা করি, একটা প্রিপারেশনের আরেকটু লেভেলটাকে উন্নত করার চেষ্টা করি, এটাই জাস্ট, আর কিছু না। আচ্ছা, নাম্বার 16, মে হি অবটেইন ইট চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য লাইন। ভয়েস চেঞ্জ করতে বলছে। মে ইট had obtained by him, may it be obtained by him, may he be obtained by it, may it will be obtained by him। একটু নজর দিলে ভয়েস চেঞ্জটাকে করতে অসুবিধা হয় না, স্কোর করা যায়, ভয়েস চেঞ্জ স্কোরিং। ওকে, তাহলে আমরা ভয়েস চেঞ্জটাকে দেখি। 16 নাম্বারের ভয়েস চেঞ্জটা হচ্ছে কিন্তু বি নাম্বারটা হচ্ছে রাইট অপশন। ওকে, মে ইট বি অবটেইনড বাই হিম, মে হি বি আছে এখানে, তো এটা আমরা পেয়ে যাচ্ছি 16B ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, 17-এ চলে আসি, নাম্বার 17-এ চলে আসি, দেখি 17 হচ্ছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ওয়ার্ড ওভাম। ওভামের এবার কিন্তু নাম্বার চেঞ্জ করতে বলছে। আমরা জেন্ডার পেয়ে গেলাম, এবার নাম্বারে আসি। নাম্বারটা হচ্ছে ওভামস, ওভা, ওভিয়াম, ওভেসিস, চারটা অপশন পেয়ে গেছি। এখানে আমাদের খেয়াল রাখতে হচ্ছে ওভামটার প্লুরাল ফর্মটা হচ্ছে ওভা, এটাই কিন্তু হচ্ছে প্লুরাল ফর্মটা। তো আমরা এখানে বি নাম্বারটা আমাদের যাদের জানা আছে খুব স্মুথলি এটা করতে পারছি এবং এগুলোতে সময় নেব না আমরা। আচ্ছা, 17B ইজ দ্য রাইট অ্যান্সার, এটাই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, ইন ড্যাশ ওয়ার্ডস হি এক্সপ্রেসড হিজ গ্র্যাটিটিউড টু ফ্রেন্ডস। আচ্ছা, এখানে চারটা অপশন আমরা পেয়ে গেছি। ফিউ, আ ফিউ, দ্য ফিউ, অল। তার ওয়ার্ডসে সে তার গ্র্যাটিটিউডটা তার ফ্রেন্ডের প্রতি প্রকাশ করলো, অর্থাৎ এখানে আমরা বলছি তার কিছু কথায়, মানে একদম তো না হবে না, ফিউ তো হবে না, কারণ কিছু কথা না থাকলে তো হবে না আর কি, নেগেটিভ অর্থে এটাকে আমরা ব্যবহার করব না, এটা সেন্সটা ঠিক হবে না। আবার দা ফিউটাও হচ্ছে না, কিন্তু দা ফিউটা হয়ে গেলে ইন দ্য ফিউ ওয়ার্ডস এখানে হবে না। তাহলে আমাদের এখানে একটা রেফারেন্স থাকতে হতো যে ফিউ ওয়ার্ড গুলো কিরকম ছিল, এরকম একটা রেফারেন্স থাকে। তো এখানে আমাদের এ ফিউ ওয়ার্ড, এটা কিন্তু হচ্ছে ইন এ ফিউ ওয়ার্ডস হি এক্সপ্রেসড his gratitude to his friends. That is, B is the right option of question number 18. 18 এর পাচ্ছি কিন্তু খুব সুন্দর। He is rich, he is a miser. আমরা এই কোশ্চেনটা পেয়ে গেলাম। তো হোয়াট কাইন্ড অফ অ্যাডভার্বিয়াল ক্লজ ইজ ইউজড ইন দিস লাইন। তাহলে এখানে কোন অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমরা ব্যবহার করেছি? দেখুন, অ্যাডভার্বিয়াল ক্লজ কি কি অপশন আছে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, চারটা দেওয়া আছে কিন্তু। তাহলে এই যে সাব ক্লজটা আছে সেই সাব ক্লজটা কোন ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ আমাদের খেয়াল করতে হচ্ছে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি যে এই টাইপের অ্যাডভার্বিয়াল ক্লজ, দো, অল দো, এই টাইপের অ্যাডভার্বিয়াল ক্লজ গুলো কিন্তু হচ্ছে কন্ট্রাস্ট বা কনসেশন। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন এর এক্সাম্পল। এই টাইপের জন্য প্রস্তুতি নেবেন। গ্রামার গুলো কিন্তু আমাদের ভ্যারাইটিস অফ গ্রামার থাকে, এই টাইপের গ্রামার গুলো সব রকম আমরা দেওয়ার চেষ্টা করি, এটাই হচ্ছে প্রশ্নগুলোর মধ্যে থাকে। তো এটাই ওটা ওরকম টাইপের আর কি। আচ্ছা, এবার 20-তে আসছি। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগ অফ ডোন্ট গিভ হিম দ্য পেন। তাহলে ডোন্ট গিভ হিম এ পেনের সঙ্গে কোন ট্যাগটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? শ্যাল নট ইউ, উইল ইউ, ডু ইউ, না ইজ নট ইট, কোনটা ট্যাগ ইউজ হবে? দেখুন, এরকম যদি ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ থাকে তাহলে কিন্তু আমরা উইল ইউ ইউজ করি, বা ফিউচার টেন্সে সেটাকে ইউজ করি। এবার ইউ বা অন্য কিছু থাকলে সেটা
সেভাবে ইউজ করবেন। কিন্তু এখানে ফিউচার টেন্সে দ্যাট ইজ উইল ইউ, এখানে কিন্তু রাইট অ্যান্সারটা হচ্ছে উইল ইউ। দ্যাট ইজ নাম্বার 20 বি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন। এই প্রশ্নগুলোই ছিল 10টা গ্রামার এবং 10টা টেক্সট। খুব সুন্দর, আশা করি ভালোই লেগেছে প্রশ্নগুলো। বিভিন্ন টাইপের প্রশ্নগুলো করছেন। তো এর সঙ্গে হচ্ছে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখন প্রশ্নগুলো কিন্তু পারা যাবে, প্রশ্নগুলো ভালো লাগবে, একটু যত্ন করে নজর দিলেই প্রশ্নগুলো পারা যাবে। পড়াটা এক্সস্টিভ হয়ে গেছে। আহ, এখন দুশ্চিন্তার কিছু কারণ নেই, অনেকেরই ভালো হয়ে গেছে, অনেকের রিভিশন হচ্ছে। সুতরাং এই টাইপের প্রশ্নগুলোর দিকে নজর দিন, আর আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। কমেন্টে জানান কত পেয়েছেন, তাহলে আরো কনফিডেন্সটা ভালো হবে, একটা কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগটা ভালো হবে, বাকিরাও বুঝতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।